আই পিপি একটা গল্প বল না। একটা গল্প বল। বল না। ও সারাক্ষণ গল্প গল্প, কি গল্প বলবো? তোর বিয়ের গল্প। কি? আমার বিয়ের গল্প মানে? সবাই তো বলছে এবার তোর বিয়ে হয়ে যাবে। তাই বুঝি? সবাই বলছে? সবাই কি? এমনি দাদি, বাবা, মা, ওরা ওরা সবাই। তোর মুন্ডু, আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? সবাই বলছে এবার সোনার বিয়ে হয়ে যাবে। তুমি কিন্তু আজকাল ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছ। বড়দের কথা লুকিয়ে লুকিয়ে শুনছো। আমি কি করতে পারি? ওরা যদি আমার স্বামী বলে তো আমি কি করবো? আমাদের কোনো সেন্স নেই। হ্যাঁ রে পিপি, বলছি যে তোর বিয়ে হয়ে গেলে তুই শ্বশুর বাড়ি চলে যাবি না? না, কেন? আমি যদি শ্বশুর বাড়ি চলে যাই তাহলে এরকম গল্প শোনাবে কি? তারপর যখন মা বকবে তখন আমার কাছে এসে কে শোবে? ও তুই কি আমাদের সাথে থাকবি? প্রমিস? প্রমিস। হ্যাঁ রে পিপি, তোর কার সাথে বিয়ে হবে? ঋত্বিক রোশনের সাথে। জানি না। জানি না। আমি জানি। তুমি জানো? কি? কার সাথে? বিমান কাকুর সাথে। হ্যাঁ রে, বিমান কাকু তোর বর হবে। আচ্ছা পিপি, বলছি যে বিমান কাকু আমার পিসেমশাই কি করে হবে? আমি তো বিমান কাকু বলি। এই পিপি, এই পিপি বল না, কি করে আমার বিমান কাকু পিসেমশাই হবে? এই পিপি বল না, পিপি বল না, পিপি বল না প্লিজ। দেখো দেখি, হ্যাঁ দুই জ্বর এত করে সেদিন বললাম যে ওই কারি কারি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইগুলো সব খাস না, ঠিক খেলি বারণটা তো শুনিস না। জ্বর বাঁধলো, কটা আইসক্রিম খেয়েছিলি? প্রায় দুটো। হলো, কোল্ড ড্রিঙ্কস? চারটা। হ্যাঁ, এতে তাহলে আর জ্বরের দোষ কি? যত আসবি তোর মা আবার বেরিয়ে চলে গেল, এখন কি কি হবে কে জানে। তোমারও জ্বর? খুব মজা না? খুব মজা। চুপ করে শুয়ে থাকো। দেখি এবার ডাক্তারবাবুর ওখানে যাওয়া যায় কিনা। বুঝলি, আমার একটু জ্বর হলে মোটামুটি ভালোই হয়। বেশ, আমরা দুই বাপ বেটা খুব মনের আনন্দে পাশাপাশি শুয়ে থাকবো, আর তারপর তোর মায়ের আমরা সেবা খাবো দুজনে। কি বল? খুব মজা হবে। দোকান যাবে না? একদিন দোকান না গেলে কি অসুবিধা হবে রে? হ্যাঁ, যাবো না, আমরা দুজনে মিলে এই বাড়িতে থাকবো, খুব মজা হবে। বল, মা কিন্তু তোমাকে বকবে। হ্যাঁ বকবে, বকবে। আবার কত জন আমি ভয় পাই তোর মাকে। যাবো একদিন দোকানে, যাবো না তো কি আছে? তোর মা চলে গেলে আজকের দিনই এ করে বাজার করতে। কি এ করে বাজার, কি দরকার ছিল বাজার করে? একদিনের আলু সেদ্ধ, ডাল ভাত এইসব খেয়ে কাটিয়ে দিতাম, হাওয়াই খেতাম। হ্যাঁ, চলে গেল তো, যাবো না আজকে দোকানে। মা কিন্তু আবার তোমাকে বকবে। আচ্ছা, তো বকবে না? তুই একটু বলে দিতে পারবি না? বলবি আমি বারণ করেছিলাম ওই জন্য। না, আমি ওসব বলতে পারবো না। তুমি এখন দোকানে যাও। বলি না, তুই আমার সঙ্গে নেই। তাহলে আর কি, যাই দোকানেই যাই। দাঁড়া দাঁড়া, আমি কি একা থাকবো? মা এলে তারপরে যাবে। তাও তো বটে, দেখি আসলে আবার ম্যানেজ হয় কিনা। কি
ম্যানেজ হবে না। তাও বটে। অকারণ নয় ম্যানেজার সাহেব, আজ আপনার লইয়া বাইর হইছি একজনের সঙ্গে আলাপ করাবো বলে। বিশেষ একজন। বিশেষ একজন? আজ দেখতে পাইবেন ওই হরনাথের কুকীর্তির আর একটা ফল। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? বলরাম বসু ঘাট রোড, ভবানীপুর। ও, কে থাকে ওখানে? ওই যে আপনাগো বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী হরনাথের এককালের পোষা পাখি চন্দনা। ম্যানেজার সাহেব, আমরা যা জানি, যতটুকু জানি, যা জানি না তার তুলনায় কিছু না। ওই লোকটা আমাকে এসব দেখাচ্ছেন কেন? দেখেন, ওই লোকটা নাজমারে নষ্ট করছে। আর ওরকম একটা নাজমা না, শত নাজমারেও হয়তো নাজমারে মায়া বলে জানি। আপনিও তো তাই বলেন। হ্যাঁ, আপনি জিজ্ঞাসিলেন না কেন আপনারে দেখাই? আপনার জানা দরকার কার টাকায় আপনার জামাই ওই সাদের হাসপাতাল করতেছে। চলেন চলেন, ট্যাক্সি। আরে বস, মর্নিং। মর্নিং, বলুন। আরে কি ব্যাপার তোমরা? আরে বস, তুমি তো একেবারে ডুমুরে ফুল হয়ে গেছো, দেখা যাক যদি পাওয়া যায় না। না না, ডুমুরের ফুল টুল কিছু না, আসলে অফিসে এখন এত কাজের চাপ না। আরে রাখো তো, তুমি যেন আগে কাজ করতে না। নাকি আমরা চাকরি বাকরি করি না? হ্যাঁ, বিশ্বাস করো, এখন সত্যি খুব কাজের চাপ। ভালো চাপ থাকা ভালো। যত চাপ থাকবে শরীর তত ফাঁক খুঁজবে। মাসিমা কেমন আছেন দাদা? মা ভালো তো। আর বৌঠান, দিয়া? ভালো, সবাই সবাই ভালো। আরে বস, আমরাও তো বিবাহিত, আমাদের জিজ্ঞেস করো আমাদের বউ বাচ্চা কেমন আছে। ও না না, ছি, তারা কেন খারাপ থাকবে? কেমন আছে বলো? হ্যাঁ, খুব ভালো আছে, দারুণ ভালো আছে, খুব সুন্দর আছে। আরে ইয়ার, আমরা ভালো থাকলে তবেই না তারা ভালো থাকবে। তবে হ্যাঁ, আমি তুমি বৌদি এদের কথা বাদ দাও, তবে মাসিমা দিয়া এদের একটু খেয়াল টেয়াল রেখো, কারণ সিজন চেঞ্জের সময় তো। আচ্ছা, সন্ধেবেলা কি করছে বলো তো আজকাল? ফুলকপি সিঙ্গাড়া দিয়ে নিশ্চয়ই মুড়ি টুড়ি মেখে খাও। হ্যাঁ, বর তাড়াতাড়ি বাড়ি ফিরছে, বৌঠান হেভি হ্যাপি। চিয়া, কি সব বলো না। তবে দিয়াটা খুব মজা পেয়েছে, সন্ধ্যাবেলাটা গপ্প করার একটা লোক পেয়েছে তো। এই সন্ধেবেলা তোমার গা হাত পা ম্যাচ ম্যাচ করে না? গা ম্যাচ ম্যাচ কই না। তাহলে বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, বৌঠান নিজে হাতে স্যালাড ট্যালাড কেটে সামনে ধরছে। এই না, আমার বাড়িতে ওসব চলে না। তাই তাহলে সন্ধেগুলো কাটাচ্ছ কি করে? চলো দুপাত্র খাই, দু হাত খেলি, ব্যাস এইটুকু। আজ নয়, আজ ছেড়ে দাও, অন্য আরেকদিন। কেন বস, চলো না, বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে, সবাই মিলে একটু জমিয়ে জোয়ান হয়ে যাব, চলো। বললাম তো, আজ নয়, আজ সত্যি কাজের চাপ আছে। তো বেশ জ্বর? হ্যাঁ স্যার, অবশ্য আজকে তো আপনি কম দেখছেন, কালকে সাংঘাতিক অবস্থা ছিল। যে ছেলে প্র্যাকটিসের আগে রেডি হয়ে চলে যায় সে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, ওকে প্র্যাকটিসে দেখলাম না, ইন্টার স্কুল ম্যাচও অ্যাবসেন্ট। ভাবছিলাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিন্তু এরম জ্বর আমি সত্যি ভাবিনি। ডাক্তার দেখেছে? না, এখনো তো দেখানো হয়নি। ওর বাবা কালকে বেরিয়ে গিয়ে আমাদের সামনে একটা ওষুধের দোকান আছে, সেখান থেকে একটা ওষুধ কিনে নিয়ে এসে তো দেখলাম, খাওয়ালো। ডাক্তার এখনো। কিন্তু
ও তো যদি না কমে ডাক্তার অবশ্যই দেখিয়ে নেবেন একবার। সিজন চেঞ্জের সময় তো। দেখিয়ে নেব। কাল সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি জানেন, ধুম জ্বর, গা একেবারে পুড়ে যাচ্ছে। জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো, ওর বাবা তো সারা রাত জেগে সকালে দোকানে চলে গেল। কিন্তু আজকের দিনটা উনি না গেলেই বোধহয় ভালো করতেন। ও সেটা বলেছিল জানেন, মানে আসলে ওর যা অবস্থা, বলেছিল আমি আজকে থাকি বাড়িতে গৌরবের সঙ্গে, এত গায়ে জ্বর। আমি বললাম চলে যেতে, থাকবে, বকবক করবে, ভাবছিলে মিলে একদম বিশ্রাম হতো না। আর সব থেকে বড় কথা, আপনি তো দেখলেন আমাদের 26শে জানুয়ারি উদ্বোধন হলো, দোকানটা খুললো, এর মধ্যে দোকান বন্ধ রেখে ছুটি নেওয়াটা ঠিক হতো না স্যার। না না, সে ঠিক আছে, কিন্তু তবু একবার দেখিয়ে নেওয়াটা ভালো। আপনাদের অসুবিধা হলে আমায় বলতে পারেন, আমার এক ডাক্তার বন্ধু আছে, ও এসে একবার ওকে দেখে দিতে পারে। না না স্যার, আপনি ব্যস্ত হবেন না, আপনি কেন কষ্ট করবেন, আমি কাল সকালে দেখিয়ে দেবো। আরে না না, স্যার। উঠে পড়েছ? হ্যাঁ। কেমন লাগছে এখন? ভালো। কি হয়েছে তোমার? একটু শরীর বলো স্যারকে, কেরম ঠান্ডা লাগিয়েছো 26শে জানুয়ারি, একটু শরীর। হ্যাঁ স্যার, আমাদের স্কুলের ম্যাচের রেজাল্টটা দেখেছেন কাণ্ড? হ্যাঁ, মানে কোনো মানে হয়? আচ্ছা সত্যি ঠিক মাথায় আছে। কি হলো, তুমি খুশি হবে? জিতলে। জিতলে? ইয়েস, আমরা জিতেছি। আরে কোথায় নিয়ে এলেন জামাল সাহেব? অবাক হইতেছেন ম্যানেজার সাহেব? এইরকম তো হাজারটা বাড়ি আছে কলকাতা শহরে যেখানে ওই হরনাথের নখের দাগ লাগছে। ওই লুম্পেনটা কি করেছে হরনাথ? কি করছে? আবার জিগান কি করছে? জিগান যে কি করে নাই, সামনে একটা নার্সিং হোম খাড়া করছে, আর ওখানে যত রাজ্যের আবর্ষণ আর ইল্লিগাল কাজকর্ম, পারলে তো সারা শহরটারইও বেশ্যাপট্টি বানায় আর কি। ছি ছি, কি বলছেন আপনি? এইটুকু শুনেই খারাপ লাগতেছে? তাও তো আসল কথাটা আপনারে কই নাই। ওই যে আপনার মাইয়া নাজমা, ও সন্তানের বাবা কি আপনি জানেন? আরে আসো আসো আসো, ভয় পাইও না, ইনি আমার বন্ধু। ম্যানেজার সাহেব, আলাপ করা দি, এই হচ্ছে চন্দনা। চন্দনা, ইনি হচ্ছেন প্রভাতেন্দু গাঙ্গুলি। আমি ওনারে ম্যানেজার সাহেব কই, বড় সজ্জন ব্যক্তি আমার বন্ধু। ওনার জামাই খুব বড় ডাক্তার, আর সেই ডাক্তারে লইয়া হরনাথ একটা হাসপাতাল খুলতে চায়। আবার নার্সিং হোম? কিছু মনে করবেন না প্রভাত বাবু, নাজমাদি আপনাকে বাবা বলেন, ওই জন্যই বলছি। হরনাথের খপ্পরে পড়বেন না, হাসপাতালে বলুন আর নার্সিং হোমে। আসলে হবে একটা বাচ্চা নষ্ট করার, কিডনি পাচার করার আর মেয়ে মানুষের আখড়া। কাজ দেবার ছুতোয় আমার মতো, নাজমাদির মতো আরো অনেক মেয়েকে নষ্ট করবো ওই চামারটা। কি বলছেন আপনি? কিছু বানায় বলেনি ম্যানেজার সাহেব। নাজমা ওই শহরে আসছিল একটা চাকরির খোঁজে। ওই শয়তানটা ওরে নার্সিং হোমে চাকরি দেয়, তারপর নানান চলাকলায়। আমিও ওপারের ঘোড়ামারা গ্রামে থাকতাম, ভালোই ছিলাম। বাবার চিকিৎসার জন্যে এদেশে এসেছিলাম। আরোগ্য নিকেতন হরনাথের ওই নার্সিংহোমে বাবার বিছানার পাশে সারাদিন বসে থাকতাম। আজ নয় কাল এই করে অপারেশনের তারিখ পিছোতে লাগলো। হাতে তখন আর একটাও পয়সা নেই, সব খরচ হয়ে গেছে। তখনই ওখানে নাজমাদির সঙ্গে পরিচয়। দিদির পেটে তখনই বাচ্চা এসে গিয়েছিল। দিদি অনেক করে বলেছিল বাবাকে নিয়ে চলে যেতে, কিন্তু কোথায় যাব? বাবার তখন ওই অবস্থা, যখন অপারেশনের তারিখ ঠিক হলো তখন হাতে আর একটাও পয়সা নেই। তোদের
এতদিনে নাজমার প্রয়োজনও ফুরায় গেছে। হ্যাঁ, সকলের সামনে একদিন দিদিকে পেশেন্টদের খাবার চুরির বদনাম করে ওই শয়তানটা তাড়িয়ে দিল। অথচ আমরা সবাই জানতাম দিদিও কাজ করতেই পারে না। বড় বড় অবস্থায় করে তুলে নিয়ে আসলাম। সন্তানটা ভূমিষ্ঠ হলো সাকিনা। বেচারি জানতেও পারবে না ওর বাবার পরিচয়টা কি। তোমার বাবার কি হলো? বাবার হাতে অপারেশনের টাকা না থাকায় হরনাথের নজর পড়লো আমার ওপর। টাকা তুলতে দিনের পর দিন লোকটা আমাকে ভোগ করতে লাগলো আর বলে যেতে লাগলো সে আমার বাবাকে সুস্থ করে তুলবে। তারপর তারপর কি হলো? তারপর আর কি হইব? একদিন বিনা চিকিৎসায় বাবাটা মরে গেল। ঠিক তাই, ওষুধ না পেয়ে বাবাটা একদিন মরেই গেল। তখন আমার সেদিকে কোনো হুঁশই নেই। আমি তখন ডায়মন্ড হারবারে বাবুর সাথে মদ খাচ্ছি, ফুর্তি করছি, পুরোপুরি চন্দনা হয়ে উঠেছি। ওটা বাবুরই দেওয়ার নাম। আমার আসল নাম যেটা আমার আব্বু রেখেছিল, ওয়াহিদা, কখন যেন সেটা ভুলেই গেলাম। ওয়াহিদা, অদ্বিতীয়া, বাহ কি সুন্দর নাম। থাক না গো বাবু, চন্দনা নামটাই বেশি সুন্দর। আর এখন তো পুরোপুরি লাইনে নেমেছি, খদ্দেররা ওই নামই বেশি পছন্দ করে। তুমি দেশে ফিরে গেলে না কেন মা? কিভাবে যাইব, কি বলবো সেখানে যাইয়া? ম্যানেজার সাহেব, আমি একটা নাজমারে আশ্রয় দিছি, কিন্তু কত নাজমাজে হরনাথ তৈরি করছে তার ঠিকানা কি আমরা জানি? আপনি আমার খোঁজ পেলেন কি করে? ওই নাজমার কাছে একদিন ওই কথায় কথায় ও তোমার নাম ঠিকানা সব। হ্যাঁ, কদিন আগে দিদির সঙ্গে দেখা হয়েছিল, দেখতেই চিনতে পারলেন। বড় ভালো মানুষ গো। আচ্ছা, হরনাথের এই যে সব ইলিগাল কাজকর্ম, পুলিশ কিছু বলে না? সে কি গো বাবু, আমাদের মতো মেয়েরা তাহলে আছে কিসের জন্য? আমাদের তো মাঝে মধ্যে ভেট পাঠানো হতো পুলিশের ঘরে ঘরে। হরনাথ এখনো আসে তোমার কাছে? হ্যাঁ, মাঝে মধ্যে আসে, যখন নতুন কাউকে পায় না। আর আমার যখন খুব টাকার দরকার পড়ে আমি নিজেই ফোন করি। হরনাথ এখনো আসে গো বাবু, আমিও গল্প করি, মদ সাজিয়ে দিই, নিজে সাজি। আমি তো নষ্ট হয়েই গেছি, কিন্তু আমি চাই লোকটার সর্বনাশ হোক, লোকটার মুখোশ একদিন খুলে যাক। আপনি কিছু করুন বাবু। তুমি কিছু ভাববো না, আমরা কিছু। ওই লোকটা আমার সংসারে হাত বাড়িয়েছে ওয়াহিদা, ওকে আমি। আপনি শাস্তি দিন বাবু, আমি চাই লোকটা শাস্তি পাক। তুমি কিছু ভেবো না মা, আমি দেখছি। শোনো, আমরা যে আসছিলাম না, এটা হরনাথ রে কইনো না, এবারে ওরে ছাড়ুন না। তোমার সাহায্য চাই, হেল্প করবা তো? নিশ্চয়ই করবো বাবু, আমি নিশ্চয়ই সাহায্য করবো।